শুভ সকাল বন্ধুরা। আজ হলো 20 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোট চুরির পথ প্রশস্ত করার অভিযোগ বিরোধীর, উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার এসআর নিয়ে রাজনৈতিক জট তুঙ্গে। কাছাড়ে শনিবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, ভোটার তালিকা সংশোধন। হারলেই ভোট চুরি, রাহুল গান্ধীকে তুলোধুনা প্রাক্তন বিচারপতি আমলাদের। আগামী বছর 10 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, 11 ফেব্রুয়ারি থেকে হায়ার সেকেন্ডারি। প্রস্তাবিত রুটেই ফ্লাইওভার, বললেন মন্ত্রী কৌশিক। শিলচরে ভিড়ে টেসা নাগরিক সভায় পক্ষে বিপক্ষে যুক্তি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। এবং সর্বশেষ খবরটি হলো, উদারবন্দের বিইওর পাতারকান্দির বাড়ি থেকে অর্ধকোটির স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত। বরাকের আরও কয়েকজন দুর্নীতিবাদ শিক্ষাকর্তার উপর নজর রয়েছে ভিজিলেন্স সেলের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনের ভোটার তালিকার এই এসআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিহার উত্তরপ্রদেশ থেকে লোক এনে আসামেও কি ভোট চুরির পথ প্রশস্ত হবে? মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের এক মন্তব্যে রাজ্য নির্বাচন কমিশনের এসআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঝড় বইছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক গোয়েল বলেছিলেন, আসামে এসআইআর নয়, এসআর হবে। এসআর প্রক্রিয়ার মাধ্যমে দুদিন আগেও যদি কোনো ব্যক্তি বহির্রাজ্য থেকে কর্মসূত্রে আসামে আসেন এবং ভাড়া করে বসবাস শুরু করেন, তিনিও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদনের যোগ্য। রাজ্য নির্বাচন আধিকারিকের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তা নস্যাৎ করেন। ভোটার তালিকার এসআর এর মাধ্যমে বহির্রাজ্যের লোকের নাম অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেন, এমনটা বিহারে হয়েছিল। বিহারে নির্বাচনের আগে হরিয়ানা থেকে ট্রেনে চাপিয়ে হাজার হাজার লোককে 15 দিনের জন্য এনে ভোটার সাজানো হয়েছিল। বহির্রাজ্য থেকে আনা নেওয়ার খরচও বহন করা হয়েছিল বলেও অভিযোগ আজমলের। তিনি বলেন, এটা এক প্রকার বদমায়েশি। আসামে এই বদমায়েশি করতে দেওয়া হবে না, এ নিয়ে তার দলও রুখে দাঁড়াবে বলে জানান। রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ বলেন, আসামেও বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট জালিয়াতি করতে চাইছে। নির্বাচন কমিশনের এই কাজের প্রতিবাদ করা না হলে রাজ্য নির্বাচন প্রহসনে পরিণত হবে। তিনি বলেন, আসামে এসআইআর হবে না ঘোষণা করা নির্বাচন কমিশন দেখছি এসআইআর এর বাবা এসআর করতে উদ্যত হয়েছে। এক প্রকার গেম চেঞ্জিং সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিহার ইউপি থেকে প্রয়োজন মতো লোক এনে নির্বাচন জেতার কৌশল নেওয়া হয়েছে। এটা হলে আসামে বিজেপি ছাড়া কেউ জয়ী হতে পারবে না। এটা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তার বিরুদ্ধে রাজ্যের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান অখিল গগৈ। আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, এসআরের সুযোগ নেবে বিজেপি। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার জালিয়াতির অভিযোগ উঠেছে। বিহার নির্বাচনেও এই অভিযোগ নিয়ে চর্চা চলছে। তিনি বলেন, ভোটার তালিকার এই এসআর আসামে ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, সুযোগ নেবে বিজেপি। জয়ের অঙ্ক করতে বিজেপি তাদের প্রয়োজন অনুসারে বিহার ইউপি থেকে লোক আনা নেওয়ার ব্যবস্থা করবে। তার দাবি, আসামে এনআরসি বলবৎ না হওয়া পর্যন্ত এসআইআর বা এসআর বন্ধ রাখতে হবে। এনআরসি বলবৎ না করে এসআর করা হলে অনায়াসে বিদেশি লোকের নাম ভোটার তালিকায় ঢুকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, রাজ্যে কোনো মানুষই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভালো পান না। দলের কাছে হিমন্ত বিশ্ব শর্মা বোঝা হয়ে পড়েছেন। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একমাত্র বিকল্প হচ্ছে বিহার উত্তরপ্রদেশ থেকে লোক এনে ভোট দেওয়ার ব্যবস্থা করা। আসামের জনগণকে নিজের ভোটের মূল্য রক্ষা করার জন্য সতর্ক হওয়ার আহ্বান জানান গৌরব গগৈ। এদিকে বিরোধীদের সব অভিযোগকে এক বাক্যে নস্যাৎ করে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কোনো ব্যক্তি একসঙ্গে দুই রাজ্যে ভোটার হতে পারেন না। কোনো ব্যক্তি যদি কর্মসূত্রে আসামে চাকরি করেন এবং স্থায়ীভাবে বসবাস করেন, তাহলে তিনি আসামের ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে তার পূর্বের ভোটার তালিকায় নাম বাদ যাবে। তিনি বলেন, কেউ বহির্রাজ্যে ঘর জমি ছেড়ে আসামে বাসিন্দা কেন হবেন? তিনি বলেন, আসামে এ ধরনের কোনো প্রক্রিয়া শুরু করা হয়নি।
অপরদিকে হারলেই ভোট চুরির অভিযোগ, কখনো ইভিএমকে দোষারোপ, কখনো নির্বাচন কমিশনারদের আক্রমণ, কখনো গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা। রাহুল গান্ধীর এই স্বভাবকে দেশের জন্য বিপজ্জনক অভিহিত করে এবার পাল্টা আক্রমণ করলেন দেশের প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন বিচারপতি এবং আমলাদের একাংশ। লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশ্যে খোলা চিঠিতে তাদের বক্তব্য, হারের হতাশা থেকে বারবার নির্বাচন কমিশনকে আক্রমণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন রাহুল গান্ধী। ওই খোলা চিঠিতে 252 জন প্রাক্তন আমলা, আধিকারিক বিচারপতিরা সই করেছেন। এদের মধ্যে 16 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 123 জন প্রাক্তন আমলা, 133 জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তাদের বক্তব্য, যেভাবে ভারতের গণতন্ত্রের উপর আক্রমণ নেমে আসছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই আক্রমণ শক্তি প্রয়োগ করে হচ্ছে না, হচ্ছে ধারাবাহিকভাবে একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থার উপর বিশুদ্ধের মাধ্যমে। কিছু রাজনৈতিক নেতা নীতিগত কোনো বিকল্প তুলে ধরতে না পেরে উস্কানিমূলক এবং ভিত্তিহীন কথাবার্তা বলেই চলেছেন। ওই খোলা চিঠিতে বলা হয়েছে, স্বশাসিত সংস্থাগুলির উপর নিয়মিত আক্রমণ চলছে। প্রথমে সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন তুলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা, তারপর বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলো, সংসদের সাংবিধানিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলা হলো, এবার নির্বাচন কমিশনকে নিশানা করা হচ্ছে। পদ্ধতিগতভাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। অপরদিকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি, আর ঠিক পরদিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওই দুটি বোর্ড পরীক্ষার দিনক্ষণ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘোষণার পাশাপাশি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আসাম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী বছরের 10 ফেব্রুয়ারি এমআইএল অথবা ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে মাধ্যমিক, যা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। 13 ফেব্রুয়ারি রয়েছে সমাজবিজ্ঞান। পরের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি তারিখে থাকছে সঙ্গীত অথবা নৃত্য অথবা উডক্রাফট অথবা হোম সায়েন্স ইত্যাদি। এভাবেই টানা একের পর এক পরীক্ষা শেষে রুটিন অনুযায়ী শেষ পরীক্ষা 27 তারিখ। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজি পরীক্ষা দিয়ে 11 ফেব্রুয়ারি। সমগ্র রাজ্য স্কুল শিক্ষা পরিষদ প্রকাশিত রুটিন অনুযায়ী এইচএস স্তরের শেষ পরীক্ষা 16 মার্চ, মানে এক মাসেরও দীর্ঘ চলবে এই পরীক্ষাটি। অপরদিকে প্রস্তাবিত রুটেই ফ্লাইওভার, বললেন মন্ত্রী কৌশিক। শিলচরে ভিড়ে টেসা নাগরিক সভায় পক্ষে বিপক্ষে যুক্তি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত প্রস্তাবিত রুটেই তৈরি হবে ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর। ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রোড হয়ে প্রেমতলা পর্যন্ত অংশকে ফ্লাইওভারের রুট থেকে কোনোভাবেই বাদ দেওয়া বা অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে না। বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গভবনে আয়োজিত টানা 3.5 ঘন্টার নাগরিক সভায় স্পষ্টভাবে একতায় বুঝিয়ে গেলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরহাড়ি হয়ে ফ্লাইওভার চাই এবং চাই না, পক্ষে বিপক্ষে দুভাগে বিভক্ত নাগরিকদের বক্তব্য পেশকে ঘিরে সভায় বার কয়েক চাপানুতর সৃষ্টি হয়। এদিন মতামত জানানোর সময় এক পক্ষ অন্য পক্ষের বক্তব্যকে কটাক্ষ করে জবাব পাল্টা জবাব দিতে থাকেন। এতে মনে হচ্ছিল চাই এবং চাই না এই দুপক্ষের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। কিন্তু সব বক্তব্য শোনার পর মন্ত্রী কৌশিক রায় বলেছেন, রুট বদল হবে না, তবে প্রস্তাবিত যে রুট ধরে ফ্লাইওভার হবে ওই এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দারা যাতে কম ক্ষতিগ্রস্ত হন সেদিকে দৃষ্টি থাকবে সরকার তথা প্রশাসনের। কৌশিক রায় বলেছেন, রুট বদলের দাবি জানিয়ে 4টি ব্যবসায়ী সংগঠন তার সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন, পূর্ত বিভাগের মাধ্যমে কারিগরি দিক যাচাই করে ব্যবসায়ীদের সমস্যা মেটানো যায় কিনা খতিয়ে দেখতে। সেদিকে খেয়াল রেখেই প্রেমতলা থেকে ক্যাপিটাল পর্যন্ত পোর্টাল ফ্রেমে ফ্লাইওভার এগিয়ে নিয়ে যাওয়ার যে ডিজাইন তৈরি হয়েছে তা সেন্ট্রাল পিয়ার অর্থাৎ বাকি অংশের মতো সিঙ্গল পিলারে বানানো যায় কিনা খতিয়ে দেখা হবে। ফ্লাইওভার ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রোড হয়ে এগোনোর প্রস্তাব অন্যত্র সরানোর দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলির তরফে সরব হয়েছেন শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বঙ্গভবনে এদিনের নাগরিক সভার শুরুতে প্রশাসনের তরফে সেই অসিত দত্তকেই ডেকে নিয়ে মঞ্চে বসিয়ে দেওয়া হয় মন্ত্রী বিধায়কদের সঙ্গে। মতামত ব্যক্ত করতেও প্রথমে তাকেই ডাকা হয়। নাগরিক সভায় অসিত দত্ত, হরিদাস দত্ত, মঞ্জুশ্রী নাথ,
প্রসেনজিৎ দাস চৌধুরী, দেবাশিস স্বামী, আশু পাল, বিপ্লব দাস, সুজন দত্ত, মনোজ পাল, অঞ্জনা দেব এবং দুর্যোধী দেব বিকল্প পথে ফ্লাইওভার নিয়ে যাওয়া, ফ্লাইওভার প্রকল্প বাদ দিয়ে সেন্ট্রাল রোডে জমি ছেড়ে দিয়ে রাস্তা বড় করা ইত্যাদি প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, ক্যাপিটাল থেকে প্রেমতলা হয়ে রাঙ্গিরহাড়ি পুরো রুটই শহরের প্রধান ব্যবসা কেন্দ্র। শহরবাসীর যাবতীয় কেনাকাটা এর উপর নির্ভর করে। ফলে বিকল্প হিসেবে ফ্লাইওভার পার্ক রোড হয়ে শিলংপট্টি হয়ে প্রেমতলা দিয়ে বা জানিগঞ্জ দেওয়ানজি বাজার হয়ে বের করা যায় কিনা, এমনকি ক্যাপিটাল থেকে অন্নপূর্ণঘাট হয়ে ইন্ডিয়া ক্লাব জেল রোড হয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা খতিয়ে দেখার আহ্বান জানান। তারা বলেন, জেল রোডে প্রচুর সরকারি জমি রয়েছে, ফলে ব্যবসায়ী বা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবার জায়গা নেই। ব্যবসায়ীরা মন্ত্রীর সামনে প্রশ্ন তুলেছেন, ফ্লাইওভার হবে কাদের স্বার্থে? যদি শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার স্থাপনের লক্ষ্য হয়, তাহলে শহরের রাস্তাঘাট যানজট কি উপরে ফ্লাইওভার উঠতে পারবে? উঠতে পারবে স্কুল বাস, উঠে ছাত্রছাত্রী নামাতে পারবে নির্ধারিত গন্তব্যে, পারলে সেটা কত শতাংশ? নাকি এই ফ্লাইওভার শুধু মেডিকেল, এনআইটি এবং বিশ্ববিদ্যালয়ে যাবার মাধ্যম হবে? শহরবাসী কি ব্যক্তিগত গাড়ি নিয়ে অটো, ই রিক্সা চড়ে ফ্লাইওভার করে ক্যাপিটাল থেকে অম্বিকাপট্টি কিংবা রাধামাধব ইত্যাদিতে নামতে উঠতে পারবেন না? তাহলে কত শতাংশ নিচের যানজট কমবে 564 কোটি টাকা খরচ করে? তারা প্রস্তাব দিয়েছেন, যেহেতু শিলচর শহরের রাস্তা প্রচণ্ড সরু, ফলে শহরের যানজট কমাতে প্রস্তাবিত রিং রোডগুলি সরকার নির্মাণ করুক। অপরদিকে 7,000 টাকা উৎকুচ নিয়ে রাজ্যের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন শাখার হাতে ধরা পড়া উদারবন্দের বিইও মাধব সাহার পাতারকান্দির বাড়িতে মঙ্গলবার রাতে শ্রীভূমি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে তার বাড়ি থেকে নগদ অর্থসহ ব্যাপক পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। গভীর রাত অবধি পুলিশের এই তল্লাশি অভিযান চলে। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে 444 গ্রাম স্বর্ণালঙ্কার এবং নগদ 2,17,000 টাকা। জব্দ করা স্বর্ণালঙ্কারের বাজার মূল্য 55 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশ বা ভিজিলেন্স সেলের কেউ এ ব্যাপারে কিছু খুলসা করে বলেননি। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা রাতে কাছাড় জেলার উদারবন ব্লক খণ্ড শিক্ষা আধিকারিক উনার কার্যালয়ে এক শিক্ষকের কাছ থেকে 7,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন বিইও মাধব সাহা। জানা গেছে, তিনি আগে পাতারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা খণ্ডেও আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন বেশ কিছুদিন। পরবর্তীতে রামকৃষ্ণনগর খণ্ডে বদলি হন। ওই সময়ও তার বিরুদ্ধে এহেন অভিযোগ উঠেছিল। উদারবন্দে অভিযান চলাকালীনই খবর যায় শ্রীভূমি পুলিশের কাছে। রাতেই শ্রীভূমি পুলিশের একটি দল পাতারকান্দিতে থাকা ওই শিক্ষা আধিকারিকের বাড়িতে অভিযান চালায়। বেশ কিছুটা সময় ধরে অভিযান চলে। বাড়ির প্রত্যেকটি জিনিস তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণের ওই বহুমূল্যের অলংকার ও নগদ টাকা উদ্ধার হয়। জানা গেছে, তিনি যে তার পাতারকান্দির বাড়িতে সম্পদ লুকিয়ে রেখেছেন, সে ব্যাপারে ভিজিলেন্স সেলের কাছে নির্দিষ্ট খবর ছিল। সে অনুযায়ী তার বাড়িতে এই অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই শিক্ষাকর্তার আয়ের সঙ্গে বাজেয়াপ্ত করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থের মারাত্মক বিসঙ্গতি রয়েছে। ভিজিলেন্স সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটিতে রেখে মাধব সাহাকে টানা জেরা করা হবে। তিনি যদিও এই অভিযোগকে চক্রান্ত বলে অস্বীকার করতে চাইছেন, কিন্তু তার অধীনে কাজ করা শিক্ষকরাই সামাজিক মাধ্যমে এই শিক্ষা আধিকারিকের দুর্নীতির ব্যাপারে নানা তথ্য ফাঁস করে চলেছেন। মাধব সাহার বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ নিতে শুরু করেছেন তদন্তকারীরা। কয়েকটি বেসরকারি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 5 বছর ধরে উদারবন্দের বিইওর দায়িত্বে ছিলেন মাধব সাহা। এই সময় তিনি শিক্ষকদের কাছ থেকে নানা অজুহাতে মোটা টাকার উৎকুচ নিতেন। অভিযোগ, কোনো কাজে তিনি টাকা ছাড়া করতেন না। এ ব্যাপারে উদারবন্দ বিইও অফিসের কয়েকজন কর্মীও তার দোসর ছিলেন। এদেরও তদন্তের আওতায় আনার কথা ভিজিলেন্স সেল জানিয়েছে। সম্প্রতি বেশ কিছু প্রাথমিক শিক্ষক যোগ্যতার ভিত্তিতে উচ্চ প্রাথমিক বা মধ্য ইংরেজি স্কুলের শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুনভাবে রাজ্য সরকারের এই নিযুক্তি পাওয়া শিক্ষকদের রিলিজ করার ক্ষেত্রে অভিযুক্ত বিইও মোটা টাকা দাবি করেন। এতে করে বেশ কয়েক লক্ষ টাকার লেনদেন হয় গত সপ্তাহেই। নতুন জায়গায় গিয়ে কাজে যোগ দেওয়াটা শিক্ষকদের কাছে জরুরি ছিল, কিন্তু টাকা না দিলে রিলিজ অর্ডারে স্বাক্ষর করতে চাইছিলেন না ওই বিইও। বাধ্য হয়ে তারা রফা করতে হয় বলে ভুক্তভোগী কয়েকজন শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। জানা গিয়েছে, বরাক উপত্যকার আরও কয়েকটি শিক্ষাখণ্ডে দুর্নীতিবাজ বিইও অফিস কর্মী
এবং জনা কয়েক সিআরসিসির উপরে ভিজিলেন্সের কাছে অভিযোগ জমা পড়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।